আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। গুড মর্নিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই জয়েন করো, তারপরে আমরা ক্লাসটা শুরু করি। আজকে ভালোই শীত, তাই নাকি? ঠান্ডা একটু আছে। অহিত তোরা কোথায়? কয়বার কোমরে নাটোরিয়াত আছি আমরা। And we can start our lesson one voice. That means yesterday I was talking one voice. How can you change the voice for assertive sentence? That means assertive sentence we have did. Changing one assertive sentence. So today we are going to start the rules for assertive sentence, one voice change. So আমরা আজকে এই ভয়েস চেঞ্জের উপর অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে গতকাল আমরা যে আলোচনা, আমার কথা কি শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। এগুলো কিন্তু পড়ানো হচ্ছে তোমাদের, কিন্তু এগুলো মানে পরীক্ষাও হতে পারে যে কোনো ওয়েতে। তো বিষয়গুলো কিন্তু মাথায় রাখো এবং সেভাবেই কিন্তু ভাবি তোমাদেরকে পড়াচ্ছি। সো গতকাল যেটা আলোচনা করেছি যে ভয়েসটা কি, ভয়েস সম্পর্কে আলোচনা করেছি এবং সাহায্যকারী ভার্ব, অর্থাৎ আমরা জানি যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় সেটাকে আমরা অবজেক্টকে সাবজেক্ট করি, তারপরে টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব বসাই, তারপরে কি নিয়েছি, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল নিয়েছি, তারপরে বাই অথবা কিছু কিছু ওয়ার্ড আমি লিখে দিয়েছি, তারপরে কি হবে, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। তো এই পর্যন্ত আলোচনা আমরা গতকাল শেষ করেছি। তো আমি আবার যে গতকালকে যে সাহায্যকারী ভার্ব ছিল সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য ছিল অ্যামিজা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য হ্যাভ বিন অথবা হ্যাভ, আর পাস্ট টেন্সের জন্য হ্যাভ বিন অথবা হ্যাভ বিন, আর পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য ওয়াজ বা ওয়্যার, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য ওয়াজ বিং অথবা ওয়্যার বিং, আর পাস্ট পারফেক্ট টেন্সের জন্য আইজ বলা perfect continuous had been being, future indefinite will be shall be, future continuous will be being shall be being, আর future perfect tense আসবে shall have been অথবা will have been, আর future perfect continuous shall have been being অথবা will have been being। এই ছিল আমাদের মানে মোট কথা অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে এই সেন্টেন্সগুলোকে টেন্স অনুসারে যে সাহায্যকারী ভার্বগুলো নিতে হয় সাবজেক্টের পরে সেইগুলো। এখন আমরা গতকাল আরো পড়েছিলাম যে কিছু ওয়ার্ড, অর্থাৎ যে ভার্বগুলোর পরে প্রিপোজিশন বাই হয় না, সেটা বলছিলাম ননের পরে কি বসে, টু বসে, তারপরে ফিল্ড এটার পরে উইথ বসে, সিস্ট এটার পরে উইথ বসে, কভার্ড এটার পরে উইথ বসে, অ্যানোয়েডের পরে ব্যক্তি হলে উইথ বসে, বস্তু হলে অ্যাট বসে, প্লিজড এরপরে ব্যক্তি হলে উইথ বসে, বস্তু হলে অ্যাট বসে, সারপ্রাইজডের পরে ব্যক্তি হলে উইথ বসে, বস্তু হলে অ্যাট বসে, অরিডের পরে অ্যাবাউট বসে, এমবোডেড ইন বসে, শকড উইথ বসে অথবা অ্যাট বসে ব্যক্তি এবং বস্তুর জন্য, আর কন্টেইনড ইন বসে, সর্ন ইন বসে, আর হ্যাংয়ের পরে ফর বসে, অ্যাডমিটেডের পরে টু বসে, আর লাভডের পরে অ্যাট বসে। এই হলো আমাদের বাই প্রিপোজিশন ছাড়া বাকি প্রিপোজিশন কি বসে। তো আমরা একটা রুল আলোচনা করেছিলাম যে মডাল ভার্ব যদি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, মডাল ভার্ব আমরা চিনি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো যদি থাকে তাহলে কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট, যেমন আই হ্যাভ টু টেক দিস ক্লাস, আমাকে এই ক্লাসটা নিতে হয়,
নিতে হবে। আচ্ছা, তাহলে এই এই কথাটা যদি হ্যাভ টু আছে, হ্যাজ টু, হ্যাভ টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, তারপরে আমরা আরো দেখতেছি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উড, হ্যাঁ, অট টু, ইউজ টু ইত্যাদি হলো মডাল ভার্ব। তো এই মডাল ভার্বগুলো যদি সাবজেক্টের পরে থাকে তাহলে আমরা অবজেক্টটাকে আগে কি করবো, সাবজেক্ট করব। যেমন আই হ্যাভ টু টেক দিস ক্লাস, তাহলে দিস ক্লাস অবজেক্ট, এটাকে সাবজেক্ট করলে দিস ক্লাস যেহেতু সিঙ্গুলার এই জন্য হ্যাজ টু হবে, দিস ক্লাস হ্যাজ টু, তারপর একটা কি আসবে, বি আসবে, বিই আসবে। আচ্ছা, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আচ্ছা, বি দিলাম, তারপরে টেক আছে, টেকেন, তাহলে দিস ক্লাস হ্যাজ টু বি টেকেন, দিস ক্লাস হ্যাজ টু বি টেকেন, তারপরে কি আসবে, বাই মি। তাহলে এই তো আমরা তাহলে মানে এখন পারবো না, মডাল ভার্ব যদি থাকে তাহলে এটা প্যাসিভ করতে পারবো না আমরা। জি স্যার, অবশ্যই। তাহলে একজন বলো তো কি করতে হবে, মডাল ভার্ব থাকলে প্যাসিভ করতে কি করতে হবে? আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করব, তারপরে কি লিখব, যে মডাল ভার্ব আছে এম টু থাকলে এম টু লিখবো, ইজ টু থাকলে ইজ টু লিখবো, আর টু থাকলে আর টু লিখবো, মানে যে মডাল, হ্যাভ টু থাকলে হ্যাভ টু লিখবো, হ্যাজ টু থাকলে হ্যাজ টু লিখবো। তবে সিঙ্গুলার প্লুরাল সাবজেক্টের সাথে অ্যাডজাস্ট করে লিখতে হবে। যেমন সাবজেক্ট যদি আই হয় তাহলে এম টু, আর যদি ইউ হয় তাহলে আর টু, এরকম। তাহলে এখানে আই হ্যাভ টেক দিস ক্লাস, তাহলে দিস ক্লাস সিঙ্গুলার, এখানে কি হবে, এটা অবজেক্টকে সাবজেক্ট করলে কি হবে, সাবজেক্ট করার পরে কি হবে, এখানে যেহেতু ভার্ব, মডাল ভার্ব হ্যাভ টু আছে, সিঙ্গুলার দিস ক্লাস এর সাথে হ্যাজ টু আসবে, তারপর একটা বি নিতে হবে, তাহলে দিস ক্লাস হ্যাজ টু বি, মূল ভার্ব কি, টেক, তাহলে টেকেন বাই, সাবজেক্ট যেহেতু আই, মি হয়ে যাবে। এখন বোঝা গেছে? আমার কথা কি শুনতেছো সবাই? Yes, sir. আওয়াজ নাই কেন, কারণ কি, মানে কারণ কি, তোমরা কি ক্লাস করছো না শুধু এটা খালি অন করে রাখছো? আমি করতেছি। ক্লাস করতেছি স্যার। তাহলে তো সাড়া দিতে হবে। এখানে সেলিম, সাদমান, সাকিবুল, তাওহিদ, খায়রুল, অর্পিত, মিউট আছে তো স্যার, মিউটের কারণে এরকম হচ্ছে। অনেকে আবার মিউট করে রাখছে এটা। হচ্ছে কিসের কারণে? মিউট করছে। সবার মানে মাইক্রোফোন মিউট করা। জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে স্যার, কথা শোনা যাচ্ছে, মাইক্রোফোন মিউট করা ছিল তো। মিউট, সবার ক্যামেরা অন করতে বলি না শুধু শুধু। তোমরা সবাই ক্যামেরা অন করো, তোমরা নিজেদের মিউট করে রাখো কেন? এখানে এই যে তোমার মাইক্রোফোন মিউট করে রাখো কেন? হ্যাঁ, মিউট করে রাখলে কি শুনতে পাও? জি স্যার, শুনতে পাচ্ছি আমরা। আর মিউট করে রাখলে আপনার কথা শুনতে পাবো, বাট আমরা কথা বললে আপনি শুনতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো তোমরা শোনো এবং আমার কথা তো রিপ্লাই দিতে হবে। আমি যখন তোমাকে জিজ্ঞেস করছি তখন একটা কথা তো রিপ্লাই দিতে হবে। আচ্ছা, নাম্বার 2, রুল নাম্বার 2, দুটো অবজেক্ট যদি থাকে, কয়টা অবজেক্ট? দুটো অবজেক্ট। দুটো অবজেক্ট যদি থাকে তাহলে ব্যক্তিবাচক অবজেক্টটাকে আমরা কি করব, সাবজেক্ট করব। ব্যক্তিবাচক অবজেক্ট সাবজেক্ট করব। যেমন দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, মানে দে ইলেক্টেড হিম, হিম একটা, ক্যাপ্টেন একটা, তাহলে দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, এখানে ক্যাপ্টেন এবং হিম দুটো অবজেক্ট, তাহলে ব্যক্তিবাচক অবজেক্ট কি, হিম। তাহলে এই অবজেক্টটাকে আমি সাবজেক্ট করব আগে, আর ওই মানে আরেকটা যে অবজেক্ট থাকবে সেটা প্রিপজিশনের আগে বসাই দিব, প্রিপজিশনের আগে বসাই দিব। তাহলে কি হবে, তাহলে দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, তাহলে হিম থেকে হি নিয়ে আসতে হবে, ইলেক্টেড আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি হবে, হি ওয়াজ, তারপরে ইলেক্টেড, এটার পাস্ট পার্টিসিপল হলো ইলেক্টেডই, তাহলে হি ওয়াজ ইলেক্টেড, তারপর যে অতিরিক্ত অবজেক্টটা থাকলো সেটা কি, ক্যাপ্টেন, তাহলে দে হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই, প্রিপজিশন দিতে হবে বাই, তারপরে সাবজেক্ট কি, দে আছে, এটা দেম হয়ে যাবে। তাহলে হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দেম। তাহলে কথা হলো যে যদি দুটো অবজেক্ট থাকে
যদি একটা সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকে এবং সেখানে ব্যক্তিবাচক অবজেক্টটা আমরা আগে প্রায়োরিটি দেব, সাবজেক্ট করে নেব, তারপরে অতিরিক্ত যে অবজেক্টটা থাকবে সেটা কি করে দেব, প্রিপোজিশনের আগে দিয়ে আমরা মানে ভয়েসটা চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, এইবার বলা হচ্ছে বিয়ার ইনফিনিটিভ থাকলে। নাম্বার 3, যদি বিয়ার ইনফিনিটিভ কাকে বলে, অর্থাৎ লেট, মেক, হ্যাভ, গেট, হেল্প। লেট, মেক, হ্যাভ, গেট, হেল্প এটা হলো পজিটিভ ভার্ব। তোমরা শুধু এই 5টা নাম মনে রাখবে যে এই গেটের পরে, লেটের পরে, তারপরে মেকের পরে, হ্যাভের পরে, গেটের পরে, হেল্পের পরে যদি আরেকটা ভার্ব আসে, অ্যাক্টিভ ভয়েস যদি আরেকটা ভার্ব আসে, যেমন আমি বলতেছি হি মেড মি, হি মেড মি আন্ডারস্ট্যান্ড দি ম্যাটার, তাহলে মেড, হি মেড, তাহলে এটা কি মেক ভার্ব। মেক ভার্বের পরে কি আসছে, আন্ডারস্ট্যান্ড, আরেকটা ভার্ব আসছে। আন্ডারস্ট্যান্ড কি, এটা ভার্বের বেস ফর্ম। তাহলে বলা হচ্ছে মেক, হেল্প, গেট, হ্যাভ, লেট, এই কয়েকটা 5টা ভার্ব যদি ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে, সেটার পূর্বে কোনো টু বসে না, সেটার পূর্বে কোনো কি বসে না, টু বসে না। সেটা কোন সেন্টেন্সে বসে না, অ্যাক্টিভ সেন্টেন্সে। অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সে এই 5টা ভার্বের পরে যে কোনো ভার্ব আসলে সেটার পরে কি বসবে না, টু বসবে না, অ্যাক্টিভ সেন্টেন্সে টু বসবে না। কিন্তু এই যে টু যে বসে না, এই জন্য এটাকে বলা হচ্ছে ওই যে ভার্বের পূর্বে টু বসতেছে না, লেট, হ্যাভ, মেক, গেট, হেল্প, এই কয়েকটা ভার্বের পরে যে ভার্বটা আসতেছে সেটার পরে টু বসতেছে না, তাহলে টু না বসলে ওই ভার্বটাকে বলা হচ্ছে বিয়ার ইনফিনিটিভ। অর্থাৎ টু বসার কথা, টু বসার কথা, কিন্তু টুটা বসছে না, কারণ এখানে বিয়ার শব্দের অর্থ শূন্য, ইনফিনিটিভ অর্থ ইনফিনিটিভ, তাহলে শূন্য ইনফিনিটিভ, কারণ এখানে ইনফিনিটিভ হওয়ার কথা, টু V1 হওয়ার কথা, টুর পরে V1 হওয়ার কথা। কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্সে বলতেছে পজিটিভ ভার্ব এই 5টা যদি থাকে, যদি মূল 5টা পজিটিভ ভার্ব যদি মূল ভার্ব হিসেবে কাজ করে, তাহলে পরের যে ভার্বটা আসবে সেটা কি হবে, সেটা বিয়ার ইনফিনিটিভ হবে। অর্থাৎ পরের ভার্বটাতে সেটা টু বসবে না। তাহলে আমি বলতেছি হি মেড মি টু আন্ডারস্ট্যান্ড, না, হি মেড মি আন্ডারস্ট্যান্ড দি ম্যাটার, সে আমাকে ব্যাপারটা বুঝাতে পেরেছিল, ব্যাপারটা এরকম। তাহলে হি মেড মি আন্ডারস্ট্যান্ড দি ম্যাটার, তাহলে এই কথাটা অ্যাক্টিভ। কিন্তু এটা যখন প্যাসিভ করতে যাব তখন আমরা ওই যে যেখানে বিয়ার ইনফিনিটিভ আছে সেটার পূর্বে আমরা টু বসিয়ে দেব। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, দি ম্যাটার। আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। He made me understand the matter, এই সেন্টেন্সটা মেডের পরে মি আছে, অবজেক্ট আছে, তো অবজেক্টের পরে আরেকটা ভার্ব আছে কিন্তু সেটা টু নাই। তার কারণ বলা হচ্ছে যে মেক, হেল্প, গেট, হ্যাভ, লেট, এই 5টা পজিটিভ ভার্বের পরে অ্যাক্টিভ সেন্টেন্সে কোনো পরবর্তী যে ভার্বটা থাকে সেটার পূর্বে টু বসে না, সেটার পূর্বে টু বসে না। তাহলে এই সেন্টেন্সগুলো কিভাবে আমরা প্যাসিভ করব? তাহলে আমি মূল প্যাসিভে চলে যাচ্ছি। হি মেড মি, এটাই তো মূল সেন্টেন্স, তারপর অতিরিক্ত অংশ কি আছে, আন্ডারস্ট্যান্ড দি ম্যাটার। তাহলে আমি মেড মি কে অবজেক্ট, এটা সাবজেক্ট করে ফেলি, আই, তারপরে মেড আছে পাস্ট টেন্সে, তাহলে আই ওয়াজ, তারপরে মেড, আই ওয়াজ মেড, V3, আই ওয়াজ মেড, তারপরে এখানে অতিরিক্ত ভার্ব কি আছে, আন্ডারস্ট্যান্ড, তাহলে এখানে কি করে দিতে হবে, টু দিয়ে যুক্ত করে দিতে হবে। তাহলে আই ওয়াজ মেড টু আন্ডারস্ট্যান্ড, তারপরে বাকি অংশ কি আছে, দি ম্যাটার, তারপরে একটা প্রিপোজিশন বাই দিতে হবে, তারপরে সাবজেক্ট কি আছে, হি আছে, হিম করে দিতে হবে। তাহলে আমি কি করলাম যে হি মেড মি, এটা মূল সেন্টেন্স, তারপরে মেড যেহেতু আছে এরপরে কি আছে, আন্ডারস্ট্যান্ড, তারপরে দি ম্যাটার। তাহলে আন্ডারস্ট্যান্ড দি ম্যাটার আমরা এটা সেন্টেন্সের অতিরিক্ত অংশ হিসেবে ধরতেছি। তাহলে এখানে হি মেড মি, তাহলে মি অবজেক্টকে আমি সাবজেক্ট করতেছি আই, তারপরে এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আই ওয়াজ, V3 মেড, আই ওয়াজ মেড, তারপরে কি নিয়ে আসবো, যেহেতু এই কয়েকটা ভার্বের পর আরেকটা ভার্ব আসছে সেটা টু দিয়ে যোগ করে দিতে হবে, টু দিয়ে, তাহলে টু আন্ডারস্ট্যান্ড দি ম্যাটার, তারপরে একটা প্রিপোজিশন বাই দিতে হবে, তারপরে সাবজেক্ট কি আছে, হি আছে, হিম। আমার কথা পরিষ্কার বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, রুল নাম্বার 4,
4 নাম্বার যদি আমরা আলোচনা করি যে ইনফিনিটিভ ফ্রেজ থাকলে, ইনফিনিটিভ ফ্রেজ কাকে বলে, আমরা ফ্রেজ সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। আমরা এটা যদি পরবর্তী কোনো সময় হয় তাহলে ফ্রেজ সম্পর্কে ডিটেইলস আলোচনা করব। তুমি এখন শুধু মনে রাখো 2 প্লাস V1, 2 প্লাস V1 এবং এই 2 প্লাস V1 এর সাথে যদি অবজেক্ট থাকে বা অতিরিক্ত অংশ থাকে তাহলে এটাকে কি বলা হচ্ছে, ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে 2 প্লাস ভার্বের বেস ফর্ম, তারপরে এর সাথে অতিরিক্ত কোনো কিছু আসলে অবজেক্ট থাকলে সেটাকে আমরা ইনফিনিটিভ ফ্রেজ বলতেছি। আমি লিখলাম হি ডিসাইডেড টু লিভ দ্য জব, সে সিদ্ধান্ত নিয়েছিল জবটা ছেড়ে দেবে। হি ডিসাইডেড টু লিভ দ্য জব, সে সিদ্ধান্ত নিয়েছিল জবটা ছেড়ে দেবে। তাহলে এই সেন্টেন্সটা প্যাসিভ করার সময় আমাদের যেটা করতে হবে যে ওই ইনফিনিটিভ অংশটুকুর প্যাসিভ করলে হয়, ইনফিনিটিভ অংশের প্যাসিভ করলে হয় কিরকম, যেমন হি ডিসাইডেড এটা থাকবে, সাবজেক্ট আমি এভাবে রেখে দিলাম, তারপরে এখানে কি আছে টু লিভ দ্য জব, তাহলে এখানে টুর পরে বি দিব, বি তারপর ভার্ব লিভ আছে, লেফট হয়ে গেল টু বি লেফট দ্য জব, তাহলে হি ডিসাইডেড টু বি লেফট দ্য জব, এটা প্যাসিভ হয়ে গেল। অর্থাৎ ইনফিনিটিভ অংশে প্যাসিভ করলেই হয়। ইনফিনিটিভ অংশ প্যাসিভ করার জন্য টুর পরে বি নিয়ে আসতে হবে, ভার্বটাকে পাস্ট পার্টিসিপল করতে হবে, আর বাকি অংশ যা আছে সামনে দিয়ে দিতে হবে, মানে এখানে অন্য কিছু লাগছে না। আচ্ছা, এছাড়া আরেকটা নিয়ম আছে যে ইনফিনিটিভ অংশটাকে পুরোটা সাবজেক্ট করা যায়, ইনফিনিটিভ অংশ পুরোটাকে কি করা যায়, সাবজেক্ট করা যায়। তাহলে টু লিভ দ্য জব, তাহলে এটা পুরোটা সাবজেক্ট করে দিলাম, তারপরে এটা যেহেতু সিঙ্গুলার তাহলে ওয়াজ, যেহেতু পাস্ট টেন্স আছে ডিসাইডেড, তাহলে ওয়াজ তারপরে ডিসাইডেড, এটার পাস্ট পার্টিসিপল ডিসাইডেড, তারপরে একটা প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্ট আছে হি হিম, অর্থাৎ টু লিভ দ্য জব ওয়াজ ডিসাইডেড বাই হিম। এটা আমাদের শেষ হয়ে গেল। নাম্বার আমি রুল নাম্বার 5 যদি আলোচনা করি অ্যাসার্টিভ সেন্টেন্সে, আমরা জানি যে অনেক সময় কমপ্লেক্স সেন্টেন্স থাকে, কমপ্লেক্স সেন্টেন্স থাকে অথবা কম্পাউন্ড সেন্টেন্স থাকে। তো কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স কি আসলে, এই কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের প্যাসিভ কিভাবে করতে হয়? তোমরা জানো যে কমপ্লেক্স সেন্টেন্সে দুটো সেন্টেন্স থাকে, কম্পাউন্ডও দুটো সেন্টেন্স থাকে, এবং এদের মধ্যে একটা মার্কার থাকে, অর্থাৎ কমপ্লেক্সের মার্কার আছে আমরা জানি ইফ, হোয়েন, হোয়ার, হয়, হাউ, বিকজ, আনলেস, এগুলো কি কমপ্লেক্সের মার্কার। এবং কম্পাউন্ডের মার্কার কি এন্ড, বাট, ওয়ার, আদারওয়াইজ, এগুলো। তাহলে আমরা যখন এরকম কম্পাউন্ড সেন্টেন্স অথবা কমপ্লেক্স সেন্টেন্স দেখব তখন দুই পাশে যে সেন্টেন্সটা থাকবে দুটো সেন্টেন্স, তাহলে দুটো সেন্টেন্স যদি ইফ দিয়ে যুক্ত থাকে, কি দিয়ে যুক্ত থাকে, ইফ, সাপোজ ইফ ইউ কাম, মানে ইফ ইউ কাম আই উইল হেল্প ইউ, কথাটা আমি বললাম তুমি যদি আসো আমি তোমাকে সাহায্য করব, তাহলে এই ক্ষেত্রে ইফ ইউ কাম এটা একটা সেন্টেন্স, আর এটা কি আই উইল হেল্প ইউ, এটা একটা সেন্টেন্স। তাহলে এই দুটো সেন্টেন্স আলাদা আলাদা প্যাসিভ করতে হবে এবং মাঝখানে ইফ থেকেই যাবে, তাহলে এটাকে বলা হচ্ছে। আবার আমি বললাম যে হি হ্যাজ কাম হিয়ার and he has come here and has taken a class, মানে সে এখানে এসেছে এবং একটা ক্লাস নিয়েছে, তাই না? তাহলে এই যে এন্ড আছে এবং এখানে দুই পাশে যে দুটো সেন্টেন্স আছে, দুটো সেন্টেন্স আলাদা আলাদা প্যাসিভ করতে হবে এবং মাঝখানে এন্ডটা ওভাবেই থাকবে। আমি লিখছি আই নো দ্যাট হি ডিড নট ওয়ার্ক, তাহলে আই নো দ্যাট, আমি জানি যে দ্যাট আছে, দ্যাট একটা কি, এটা কমপ্লেক্সের মার্কার, তাহলে দ্যাট হি ডিড নট ওয়ার্ক, তাহলে দ্যাট দ্যাটের জায়গায় থাকবে আই নো, আই নোর পরে কোনো অবজেক্ট নাই, যদি কোনো অবজেক্ট না থাকে তাহলে আমরা ইট দিয়ে নিব, কি ধরে নিব, ইট, সাবজেক্ট কি ধরবো, ইট, তাহলে ইট এখানে আই নো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ইট ইজ নন, ইট ইজ নন বাই মি, তারপর দ্যাট আছে দ্যাট বসাই দিলাম, তারপর হি ডিড নট ওয়ার্ক এটা আমি এমন প্যাসিভ করব যে হি, এখানে অনেক বইয়ে তোমাদের দেওয়া আছে যে প্রথমটা প্যাসিভ করে ওটা ওভাবেই রেখে দিচ্ছে, কিন্তু আমরা দুটোই প্যাসিভ করব। তাহলে হি ডিড নট ওয়ার্ক, তাহলে ইট ওয়াজ নট ডান, মানে আমি 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 লিখতেছি ডিড নট ওয়ার্ক, যেহেতু এখানে ওয়ার্ক হলো মূল ভার্ব, তাহলে আমাকে কি বলতে হবে, এখানেও তো অবজেক্ট নাই, তাহলে ইট
It was not worked, was not worked by him। তাহলে দুই পাশে আলাদা আলাদা কি করে ফেলতে হবে, প্যাসিভ করতে হবে। অর্থাৎ I know that he did not work, এটা যদি প্যাসিভ করি তাহলে I know পরে অবজেক্ট নাই, দ্যাট আছে কনজাংশন বা মার্কার, তাহলে এটার পূর্বের অংশ আমাদের আলাদা প্যাসিভ করতে হবে এবং দ্যাটের পরে আরেকটা সেন্টেন্স আছে এটা আলাদা প্যাসিভ করতে হবে। তাহলে কি করতে হবে যে আই নো অবজেক্ট নাই, তাহলে ইট ধরে নিতে হবে, ইট ইজ নন, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ইট ইজ নন বাই সাবজেক্ট কি আই, মি, তারপরে দ্যাট দিলাম, তারপরে হি লেখছে হি ডিড নট ওয়ার্ক, তাহলে কি হবে অবজেক্ট যেহেতু নাই ইট ধরে নিব, ইট যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ আসবে, ইট ওয়াজ, তারপর এখানে নট ডিড নট আছে তাহলে নট আসবে, ইট ওয়াজ নট মূল ভার্ব ওয়ার্কড আসবে, ইট ওয়াজ নট ওয়ার্কড বাই কি সাবজেক্ট হি আছে হিম হয়ে যাবে। পরিষ্কার বুঝতে পারছো? আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, রুল নাম্বার 6 আমরা লিঙ্কিং ভার্ব নিয়ে কথা বলবো। আমরা বেশি কিছু বলবো না, শুধু মনে রাখবো যে 11টা লিঙ্কিং ভার্ব আছে। কয়টা? 11টা। তো এই লিঙ্কিং ভার্ব গুলো যদি কোন অ্যাক্টিভ সেন্টেন্সে থাকে, আমি আবারও বলছি, এই লিঙ্কিং ভার্ব যদি অ্যাক্টিভ সেন্টেন্সে পাওয়া যায়, অ্যাক্টিভ ভয়েসে পাওয়া যায়, তাহলে শুধু ওই ভার্বটুকুর প্যাসিভ করলে হয়, এখানে কোনো প্রিপজিশন বাইটাই এগুলো প্রয়োজন হয় না। হ্যাঁ, অর্থাৎ বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব 11টা মুখস্থ করে ফেলতে হবে। অ্যাপিয়ার, বি, বিকাম, ফিল, তারপর স্মেল, সাউন্ড, গো, লুক, রিমেইন, সিম, আর টেস্ট। আবার বলছি, অ্যাপিয়ার, বি, অ্যাপিয়ার, বি, বিকাম, ফিল, স্মেল, সাউন্ড, গ্রো, লুক, রিমেইন, সিম, আরেকটা হলো টেস্ট। তাহলে এই 11টা হলো কি লিঙ্কিং ভার্ব। তো এই কয়েকটা ভার্ব যদি তোমার অ্যাক্টিভ ভয়েসে থাকে ভার্ব হিসেবে, তাহলে তুমি সাবজেক্ট এবং অবজেক্ট বা সাবজেক্ট এবং ভার্বের পরে যে অংশটুকু আছে তাহলে সেটা কি ওইভাবেই রেখে দেবে। এবং তোমাকে খেয়াল করতে হবে এই লিঙ্কিং ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ থাকে। কি থাকে? অ্যাডজেক্টিভ। তাহলে তোমাকে এইটুকু মাথায় রাখতে হবে, এই কয়েকটা লিঙ্কিং ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে এবং সাবজেক্ট থাকে, তাহলে অ্যাডজেক্টিভ এবং সাবজেক্ট এদের কোনো পরিবর্তন হবে না, শুধু ভার্বটুকুর পরিবর্তন হবে। যেমন হানি টেস্ট সুইট, তাহলে হানি টেস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুইট কি অ্যাডজেক্টিভ, তাহলে আমি বলছি লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকবে, তাহলে অ্যাডজেক্টিভ এবং সাবজেক্ট এরা আনচেঞ্জ, নো চেঞ্জ, এখানে কোনো চেঞ্জ হবে না। তাহলে দুটো অপরিবর্তিত থাকলো, শুধু ভার্ব কি টেস্ট, তাহলে টেস্ট কি কোন ফর্মে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটাকে পরিবর্তন করে দাও, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এম ইজ আর, পরে V3 আসবে, তাহলে এখানে সাবজেক্ট কি আছে? হানি, সিঙ্গুলার, তাহলে ইজ টেস্টেড, তাহলে হানি ইজ টেস্টেড সুইট, বাই বা কোনো প্রিপজিশন হবে না। তাহলে হানি টেস্ট সুইট, এটার প্যাসিভ হলো হানি ইজ টেস্টেড সুইট। কিভাবে হলো? যে লিঙ্কিং ভার্বের পরে যদি বিভার্ব থাকে, লিঙ্কিং ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, তো এই সেন্টেন্সটাকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করতে হলে শুধু মাত্র লিঙ্কিং ভার্বে প্যাসিভ করলেই হয়, এটা মাথায় রাখতে হবে। নাম্বার 7, আমরা রুল 7 নিয়ে কথা বলছি, যে আমরা জানি রিফ্লেক্সিভ প্রোনাউন আছে। রিফ্লেক্সিভ প্রোনাউন সাধারণত মাইসেলফ, হারসেলফ, হিমসেলফ, দেমসেলফ, আওয়ারসেলফ ইত্যাদি, ঠিক আছে। তো এই রিফ্লেক্সিভ প্রোনাউন যদি সেন্টেন্সে থাকে, যেমন মিনা কিল্ড হারসেলফ, মিনা নিজেকে কি হত্যা করেছিল, মানে কথাটা এভাবে বলতেছেন। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করতে হবে, যে এই রিফ্লেক্সিভ প্রোনাউন যদি
থাকে, যেমন হারসেলফ আছে, তাহলে এই রিফ্লেক্সিভ প্রোনাউন যে সেন্টেন্স আছে সেইটার সে ভার্বটুকু শুধু ভার্বে প্যাসিভ করতে হবে। সাবজেক্ট এবং এই রিফ্লেক্সিভ প্রোনাউনের অংশ অবিকল ওভাবেই থেকে যাবে, শুধু ভার্বের অংশের প্যাসিভ হবে শুধু। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন যে সেন্টেন্স আছে সেই সেন্টেন্স যদি অ্যাক্টিভ হয়, তো অ্যাক্টিভ সেন্টেন্সটাকে প্যাসিভ করতে হলে আমাদের শুধু ওই সেন্টেন্সের ভার্বটা প্যাসিভ করতে হবে, আর একটা প্রিপোজিশন দিয়ে ওই রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে যুক্ত করে দিতে হবে। যেমন আমি বলছি মিনা কিল্ড হারসেলফ। কিল্ডটা কি? পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সটাকে আমি কিভাবে পরিবর্তন করব? এখানে মিনা যেহেতু থার্ড পারসন, তাহলে সিঙ্গুলার, তাহলে ওয়াজ কিল্ড। তাহলে খালি ভার্বের অংশের পরিবর্তন করতে, প্যাসিভ করতে হবে। তাহলে ওয়াজ কিল্ড, তাহলে পুরো সেন্টেন্সটা কি হবে? ওয়াজ কিল্ড, একটা প্রিপোজিশন নিতে হবে বাই, তাহলে ওয়াজ কিল্ড বাই, তাহলে পুরো সেন্টেন্সটা কি হবে? মিনা ওয়াজ কিল্ড বাই হারসেলফ। মিনা ওয়াজ কিল্ড বাই হারসেলফ। আশা করি বুঝতে পারছো? তোমরা কি আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি বললাম রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে তোমাকে অবশ্যই শুধু ভার্ব অংশের প্যাসিভ করতে হবে। সাবজেক্ট অবিকল সাবজেক্টের জায়গায় থাকবে এবং ওই ভার্বটুকু শুধু কি করে দিবে? প্যাসিভ করে দিবে। যদি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ করবে। যদি সেটা যে কোনো টেন্সে থাকে সেই টেন্সে প্যাসিভ করে দিবে, পরে একটা বাই দিয়ে ওই রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা আছে সেটা যোগ করে দেবে। যেমন মিনা কিল্ড হারসেলফ, এখানে মিনার জায়গায় থাকবে, এখানে কিল্ডটা শুধু পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে করতে হলে ওয়াজ কিল্ড, তারপরে একটা প্রিপোজিশন বাই আসবে, তারপরে ওখানে যেটা আমাদের যেটা রিফ্লেক্সিভ প্রোনাউন হারসেলফ বা যেটাই থাক সেটা যোগ করে দিতে হবে। তো আমরা লাস্ট ওয়ান এফেক্টিভ সেন্টেন্সের একটা নিয়ম আমরা দেখব আজকে, সেটা হলো কিছু ভার্ব আছে যেগুলো সাধারণত আমাদের প্যাসিভ ফর্ম, মানে ওটার আসলে লুকিংই মানে বলে দিচ্ছে যে শুধুমাত্র ভার্বের প্যাসিভ করতে হয়। যেমন দি বুক ইজ প্রিন্টিং, বইটা কি মুদ্রিত হচ্ছে। অর্থাৎ এই যে প্রিন্টিং ভার্ব, এই প্রিন্ট ভার্ব, পাবলিশড ভার্ব, বিল্ড ভার্ব, এই ভার্বগুলো সাধারণত যদি অ্যাক্টিভ সেন্টেন্সে থাকে, অ্যাক্টিভ সেন্টেন্সে যদি এই ভার্বগুলো থাকে, তাহলে তুমি শুধু ওই ভার্ব অংশটুকুর প্যাসিভ করলে হবে। তুমি তিনটা ভার্ব মনে রাখো, যে পাবলিশড, প্রিন্ট, বিল্ড, এই তিনটা ভার্ব যদি অ্যাক্টিভ সেন্টেন্সে থাকে, তাহলে এই তিনটা ভার্বকে তুমি সাবজেক্ট করার দরকার নেই। সাবজেক্টের জায়গায় রাখো, শুধু সাবজেক্টের পরে যে ভার্বটা আছে ওই ভার্ব অংশের প্যাসিভ করে দাও। যেমন দি বুক ইজ প্রিন্টিং, তাহলে এই অংশটুকু তুমি কি করো? মানে প্যাসিভ করো। ইজ প্রিন্টিং তাহলে কোন টেন্সে আছে? ইজ প্রিন্টিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে? এম বিং, ইজ বিং, আর বিং। তাহলে এখানে ইজ আছে, ইজ বিং হবে। তারপরে কি হবে? V3, প্রিন্ট আছে, প্রিন্টিং আছে, প্রিন্টেড, প্রিন্ট থেকে প্রিন্টেড আসবে। তাহলে দি বুক ইজ বিং প্রিন্টেড, এটা হবে প্যাসিভ। আর বলা হচ্ছে দি হাউস ইজ বিল্ডিং, বাড়িটি তৈরি হচ্ছে। মানে মোট কথা হলো এই ধরনের ভার্বগুলো সাধারণত প্যাসিভ অর্থ দেয়। কি অর্থ দেয়? প্যাসিভ অর্থ দেয়। সেন্টেন্সটা প্যাসিভ অর্থ দেয়। যেমন দেখো, দি হাউস ইজ বিল্ডিং, বাড়িটি তৈরি হচ্ছে। তো বাড়িটি তৈরি হচ্ছে, বাড়ি কি নিজে নিজে তৈরি হয়? হ্যাঁ, দি বুক ইজ প্রিন্টিং, বইটা মুদ্রিত হচ্ছে। বই কি নিজে নিজেই সব মুদ্রণ হয়, না কোনো লোক আছে? তাহলে এটা এই সেন্টেন্স গুলো দেখতে অ্যাক্টিভ হলেও অর্থগত দিক থেকে অ্যাক্টিভ সেন্টেন্সটাই প্যাসিভের মতো অর্থ দেয়। যার কারণে এই ধরনের সেন্টেন্স গুলো, যে সেন্টেন্স গুলো অ্যাক্টিভ হওয়া সত্ত্বেও প্যাসিভের মতো অর্থ দেয়, সেগুলোকে আমরা শুধু ভার্বের প্যাসিভ করে ফেলবো। কারণ দি হাউস ইজ বিল্ডিং, বাড়িটি তৈরি হচ্ছে, কে তৈরি করতেছে সেটা নির্দেশনা দেওয়া নাই। তাহলে যদি বলতো যে রহিম বাড়িটি তৈরি করতেছে, তাহলে এটা অ্যাক্টিভ সেন্টেন্স হতো। কিন্তু এখানে বলতো যে বাড়িটি তৈরি হচ্ছে, তার মানে এটা অর্থটা প্যাসিভ, কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারটা বলতেছে অ্যাক্টিভ। তাহলে এই ধরনের সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে শুধু ভার্বের অংশ পরিবর্তন করতে হবে, প্যাসিভ করতে হবে। তাহলে ইজ বিল্ডিং আছে, তাহলে ইজ বিং বিল্ড, ইজ প্রিন্টিং, ইজ বিং প্রিন্টেড।
তো আশা করি আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ওকে এবং ডিটেইলস আলোচনা করেছি। অ্যাসার্টিভ সেন্টেন্স আর কিছু নেই, আগামী দিনে আমরা সময় পেলে আর বাকি অংশ যে অন্য ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ ক্লাসে উপস্থিত থাকার জন্য। আর অবশ্যই ঠান্ডা বেশি, তোমরা একটু ঠান্ডা সর্দি কাশ এগুলো যদি না হয় সেভাবে নিজেদের একটু সুরক্ষা করো। তো গুড বাই, ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।